আচ্ছা, গতদিন কিছু হোমওয়ার্ক দিছিলাম, বলছিলাম যে 24টার মতো বোর্ড কোয়েশ্চেন যেগুলো দিছিলাম 19 এবং 17 এর, বলছিলাম এগুলো একটু দেখে আসতে। বলছিলাম যে যেগুলোতে প্রবলেম হবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে। তো প্রবলেম কি আছে তোমাদের স্পেসিফিক, নাকি এক সিরিয়ালে সবগুলো আরেকবার একটু রিভাইজ দিব? এক সিরিয়ালে সবগুলা। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা, এই যে 16 নম্বর, এখানে ঢাকা বোর্ড 19-এর কোয়েশ্চেন। এটা আমরা অলরেডি পারফর্ম করছিলাম, যে একটি ঝুড়িতে 20টি আপেল আছে, এর মধ্যে যে 3টি আপেলের ওজন মেপে। আচ্ছা, এটা ক নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে, চলক কি? চলক বা ভেরিয়েবল, ভেরিয়েবলের ডেফিনেশন কি হবে? যে ভেরিয়েবলের ডেফিনেশন হলো যে যে রাশির মান পরিবর্তনশীল, তাই না, যেটার ভ্যালুটা চেঞ্জেবল, সেটা হলো ভেরিয়েবল বা চলক। দেন ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক। এখানে এই কোয়েশ্চেনটা বলছে, কিন্তু 2024-এর একটা বোর্ডে আমরা দেখছিলাম লেখা ছিল কি, যে কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রেটার বেশি বন্ধু ভাবাপন্ন, ব্যাখ্যা করো। এটা একটা কোয়েশ্চেন ছিল 2 মার্কসের জন্য 24-এ। আর এখানে 19-এ আবার আসছিল যে ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার বেশি সুবিধাজনক। তাহলে যখন যে যার পক্ষে বলতে হবে সেই অনুযায়ী আমাকে আনসার করতে হবে। যেমন এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে কম্পাইলারের যেহেতু বেশি সুবিধা দেখাই যাবে, তাহলে কম্পাইলার কি করে, সবগুলা বলে একবারে শো করে, এটা একটা সুবিধা। দেন হলো একবার কম্পাইল করলে ওটাকে বারবার রান করা যায়, বারবার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা লাগে না, এটাও একটা সুবিধা। তাহলে এই দুইটা সুবিধা ইন্টারপ্রেটারের, এই সেম জিনিসটা অসুবিধা ইন্টারপ্রেটারের ক্ষেত্রে, তাই কম্পাইলার বেশি সুবিধাজনক, ব্যাখ্যা হয়ে গেল। দেন গ নাম্বার কোয়েশ্চেন, এটা আমরা অলরেডি সলভ করছিলাম, যে তিনটি সংখ্যার যে গড় নির্ণয়ের যে ফ্লোচার্ট যেটা ছিল, সেম আনসারটাই হবে এখানেও। আমরা বলছিলাম কি, যে ভ্যালু যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে, ভ্যালুগুলোকে ইগনোর করে আমরা কাজ করব। দেন ঘ নাম্বার কোয়েশ্চেন, গড় ওজনের ভিত্তিতে 20টি আপেলের মোট ওজন নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো। এটাও আমরা করছিলাম, ওই যে অ্যাভারেজ ওয়েটটা ফাইন্ড করার পরে ওটাকে 20 দ্বারা মাল্টিপ্লাই করছিলাম। তো অ্যাভারেজ ইনটু 20, সো টোটাল ওয়েট পেয়ে গেছিলাম, দেন প্রিন্ট করেছিলাম টোটালের ওয়েটটা। দেন চলে আসো 17 নাম্বার, ঢাকা বোর্ড 19। তো 17 নাম্বার যে কোয়েশ্চেনটা, এটাও আমরা সলভ করছি। আচ্ছা, কটা কি বলতেছে, যে 4GL কি, 4GL হলো কি, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। দেন খ নাম্বার কোয়েশ্চেন বলতেছে সি একটি কেস সেনসিটিভ ভাষা। এটাও আমরা আলোচনা করছিলাম যদিও। তো কেস সেনসিটিভ, কেস কয় প্রকার? দুই প্রকার, একটা হলো আপার কেস, একটা হলো লোয়ার কেস, মানে বড় হাতের আর ছোট হাতের অক্ষর যেগুলা। তো এটার আনসারটা দুইটা পয়েন্ট দিয়ে তোমরা দিবা। ফার্স্ট পয়েন্টটা হলো যে সি প্রোগ্রামিং এর মধ্যে যে ফাংশনগুলো ইউজ করা হয়, যেমন প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, পাওয়ার ফাংশন, স্কোয়ার রুট ফাংশন, এই ফাংশনগুলোর যে ওয়ার্ডগুলো সবগুলো স্মল লেটারে লেখা থাকে। ওগুলো ক্যাপিটাল লেটারে লিখলে ওগুলো কাজ করবে না, কারণ স্মল লেটার দিয়ে ওগুলার ডিটেইলস গুলা বা ওগুলার এক্সপ্লেনেশন গুলা হেডার ফাইলের মধ্যে দেওয়া আছে, সো এগুলাকে স্মল লেটারে লিখতে হয়। দেন আরেকটা লজিক দিবা, যে যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেমন ধরো ইন্ট আই এন সাম, সাম ইকুয়ালস টু 0 যে লিখি, তো সামের ওইখানে তুমি এস ছোট হাতের লিখছো, কিন্তু প্রোগ্রামের মধ্যে কোথাও যদি এস বড় হাতের লিখো, এটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। দুইটা দুই রকম সাম, একটা স্মল লেটার দিয়ে এবং এটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখলে এরর শো করবে। তো এখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারটা ভেরি করে, তাই সি একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। দেন গ নাম্বার কোয়েশ্চেনটা, যে ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম করো। জাস্ট একটা ওই যে ধারার যোগফল নির্ণয়ের ফ্লো সি প্রোগ্রাম দেওয়া আছে, এটা অ্যালগোরিদম করতে হবে, পারা যাবে, এরকম আমরা সলভ করছি এর আগেও। দেন উদ্দীপকে ফর লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপ, এটাকেই আমরা করছিলাম, ফর লুপের পরিবর্তে ডু হোয়াইল কনভার্সন আমরা দেখছিলাম, সো এটা পারা যাবে। চলে আসি রাজশাহী বোর্ড 19। রাজশাহী বোর্ড 19-এ কি বলতেছে, আবার একটা সি প্রোগ্রাম দেওয়া আছে উদ্দীপকে। ক নাম্বার কোয়েশ্চেন বলছে সংরক্ষিত শব্দ বা রিজার্ভ কিওয়ার্ড, যেটা রিজার্ভ কিওয়ার্ডটা আমরা শুনছিলাম কোথায়, যে চলক ঘোষণার নিয়মের মধ্যে আমরা দেখছিলাম যে লাস্ট রুলসটা কি ছিল, যে 32টা রিজার্ভ কিওয়ার্ড আছে সি প্রোগ্রামিং এর, যেগুলোকে ইউজ করা যাবে না। তো সংরক্ষিত শব্দ কি, যে সি প্রোগ্রামিং এ কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর একটা স্পেসিফিক মিনিং আছে, এগুলোকে বলা হয় সংরক্ষিত শব্দ বা রিজার্ভ কিওয়ার্ড। দেন হলো কে প্লাস প্লাস ও প্লাস প্লাস কে ব্যাখ্যা করো। এটাও আমরা পড়ছি, ওই যে একটা হলো প্রি ইনক্রিমেন্ট, একটা হলো পোস্ট ইনক্রিমেন্ট, সো এটা কিন্তু আসে অনেকবার, দেখবার যে এই কোয়েশ্চেনটা কিন্তু বোর্ডে আসছে। দেন গ নাম্বার কোয়েশ্চেনটা, উদ্দীপকের প্রোগ্রামটির জন্য একটি প্রবাহ চিত্র মানে ফ্লো চার্ট ড্র করতে হবে, এটার জন্য পারা যাবে। ঘ নাম্বারটা, উদ্দীপকের প্রোগ্রামটি হোয়াইল লুপ ব্যবহার করে তৈরি করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। এটাকে হোয়াইল লুপ দিয়ে করা যাবে না, এটাও আমরা সলভ করছিলাম, হোয়াইল লুপে জাস্ট কনভার্ট করতে হবে, হোয়াইল লুপ দিয়ে একটা করে দিব। আচ্ছা, তাহলে হোয়াইল লুপের ক্ষেত্রে কি হবে, যেমন ধরো এখানে ফর a ইকুয়ালস টু 1, যেটা ইনিশিয়ালাইজেশন, এই ইনিশিয়ালাইজেশনটা কোথায় চলে যাবে, জাস্ট চেঞ্জ হবে কতটুকু, আমার এই ফর এর এই অংশটুকু চেঞ্জ হবে। তো এইটুকু জিনিসটা চেঞ্জ হয়ে কি হবে, প্রথমে চলে আসবে ইনিশিয়ালাইজেশন a ইকুয়ালস টু 1, দেন হবে কি হোয়াইল লুপ, যেহেতু তাহলে হোয়াইল দিয়ে কন্ডিশনটা a ইজ লেস দ্যান ইকুয়ালস টু 30,
দেন হলো কন্ডিশন ট্রু হলে যে কাজটা করতে হয় সাম ইকুয়ালস টু সাম প্লাস এ, দেন হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এ ইকুয়াল টু এ প্লাস সি। সো এইটুক জিনিসকে চেঞ্জ করে এইটুক লিখে দিলেই হোয়াইল লুপে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 19 নাম্বার। এখানে দুটা সি প্রোগ্রাম দেয়া আছে, কিন্তু এখানে সি প্রোগ্রামে মনে টাইপিং এ একটু ভুল করছে, এখানে মাইনাস এ মাইনাস বি এর জায়গায় এটা প্লাস হবে। ঠিক আছে, আচ্ছা মানে বইয়ের কোশ্চেন এটা ভুল ছিল। তো এই দুইটা প্রোগ্রামের মধ্যে আমরা কি মানে ডিফারেন্সটা কি দেখতে পাচ্ছি বলো তো, ডিফারেন্সটা কি? একটু ডিফারেন্সটা আলোচনা করে যাই একেবারেই, মানে কোশ্চেন না দেখে একটু আলোচনা করো জাস্ট। এই দুটার মধ্যে দেখা যাচ্ছে এটাতে কি করছে, ভ্যালু এ আর বি এর ভ্যালু উল্লেখ করে দিছে প্রথমটার ক্ষেত্রে, এবং সেকেন্ডটার ক্ষেত্রে ইনপুট নিছে ভ্যালু, এটাই মেইন ডিফারেন্স। তো এখন আমরা কোশ্চেন গুলো একটু দেখতে চাই এটার। সো এটার কোশ্চেন প্রথমটা বলছিল কতে বলছে কি যে ধ্রুবক কি বা কনস্ট্যান্ট, যে রাশির মান অপরিবর্তনশীল তাকে ধ্রুবক বলে। তারপর বলছে স্ক্যান এফ পার্সেন্টেজ অফ এফ কমা দিয়ে অ্যাড্রেস অফ এ স্টেটমেন্টটি ব্যাখ্যা করো। তাহলে এরকম স্টেটমেন্টের ব্যাখ্যা কিন্তু আসে, স্ক্যান এফ দিয়ে হোক প্রিন্ট এফ দিয়ে হোক, এরকম ব্যাখ্যা আসে 2 মার্কসের জন্য। তো এখানে যেহেতু স্ক্যান এফ ফাংশন ইউজ হয়েছে, তাহলে এটা কি করতেছে, ইনপুট নিতেছে, এটা একটা ইনপুট ফাংশন। পার্সেন্ট এফ যেহেতু ব্যবহার হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে অবশ্যই ফ্লোট নাম্বার ইনপুট নেওয়া হচ্ছে। এবং অ্যাড্রেস অফ এ লেখা যেহেতু, তাহলে এখানে ভেরিয়েবলটার নাম হলো কি এ, এবং একটা পার্সেন্টেজ যেহেতু, তাহলে একটা মাত্র ফ্লোট নাম্বার ইনপুট নিতেছে। সো এই জিনিসগুলো একটু এক্সপ্লেইন করে দিলেই হবে। দেন প্রোগ্রাম একের প্রবাহ চিত্র অঙ্কন করো। ওইখানে যে প্রোগ্রাম একে যে প্রবাহ চিত্রটা ছিল সেটা আমাদের এটা সি প্রোগ্রাম দেওয়া ছিল, এটার জন্য প্রবাহ চিত্র মানে ফ্লো চার্ট আঁকতে হবে। তো এটা ফ্লো চার্ট কিন্তু পারা যাবে। প্রথম অংশটুকু এই যে মেইনের পরে যে ব্র্যাকেট পর্যন্ত এটুক গেল স্টার্ট, দেন একটা প্রসেসিং বক্স দিয়ে a ইকুয়াল টু 10 b ইকুয়াল টু 15, আবার একটা প্রসেসিং বক্স দিয়ে c ইকুয়ালস টু a প্লাস b, পরে একটা প্রিন্ট বক্স দিয়ে প্রিন্ট c, তারপরে ব্র্যাকেট ক্লোজ মানে ইন্ট, কাজ শেষ। একেবারে ইজি ছিল। এরপরে যে কোশ্চেন ঘ নাম্বারটা, যে প্রোগ্রাম 1 এবং প্রোগ্রাম 2 এর মধ্যে কোনটিকে তুমি উত্তম বলে মনে করো, মানে কোনটা বেটার? অবশ্যই প্রোগ্রাম 2 হবে, কারণ প্রোগ্রাম 2 এ আমরা কি দেখছিলাম, কি ছিল যে ইনপুট নিছিল, রাইট? তো একটাতে হলো কনস্ট্যান্ট ভ্যালু দেয়া আছে, একটাতে হলো ইনপুট নিচ্ছে। সো এটা অলওয়েজ কি করবে, প্রথমটা অলওয়েজ এ আর বি এর যে ভ্যালুগুলো দেয়া আছে 10 আর 15, এই দুইটা সংখ্যারই এডিশনটা ফাইন্ড করবে। কিন্তু এই যে সেকেন্ডটা যেটা, এটা হলো কি যে যে কোনো দুইটা নাম্বার ইনপুট নিয়ে ওই দুইটা নাম্বারের এডিশনটা ফাইন্ড করবে। তাহলে অবশ্যই সেকেন্ডটা বেটার। এরপরের কোশ্চেনে আমরা চলে আসি 20 নাম্বার। 20 নাম্বার কোশ্চেন আমরা গতদিনই সলভ করছিলাম, এটা ঘটা। আচ্ছা ক নাম্বার আগে কি বলছে আমরা দেখে নিই, ডেটা কমিউনিকেশন কি, এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর কোশ্চেন। খ নাম্বার, নিচের চলকগুলো শুদ্ধ নয় কেন ব্যাখ্যা করো। যে ভেরিয়েবল ডিক্লারেশন রুলসে আমরা পড়ছিলাম যে প্রথমটা কেন ভুল, এ বি হাইফেন দেওয়া সি, হাইফেন ইউজ করা যাবে না। আমরা পড়ছিলাম কি যে স্পেস দেওয়া যাবে না, প্রয়োজনে আন্ডার স্ক্রু ইউজ করা যায়। দেন হলো মেইন, এটাতে কি সমস্যা, এটা তো বানান ঠিকই আছে। মেইনের কি সমস্যা, মেইন একটা কিওয়ার্ড, তাই না? ওই যে মেইন, ইন্ট মেইন আমরা ব্যবহার করতাম। সো মেইন একটা কিওয়ার্ড, ইন্ট এটাও একটা কিওয়ার্ড, 32টা রিজার্ভ কিওয়ার্ডের মধ্যে এগুলা পড়তেছে, তাই এগুলাকে ব্যবহার করা যাবে না। আর 2 এবিসি এটাতে সমস্যা হলো যে নাম্বার সামনে দেয়া আছে, তাই এটাকে ব্যবহার করা যাবে না। দেন গ নাম্বারটাও চ্যাপ্টার 2 এর কোশ্চেন। ঘ নাম্বারটা কি বলছে যে মিস্টার এক্স যে তারিখগুলোতে অফিস করবে তা প্রদর্শনের জন্য, এটা আমরা গতদিন করছিলাম সলভ, তো এটা পারা যাবে। পরে চলে আসো 21 নম্বর ক্রিয়েটিভ। এটা কি বলতেছে যে হ্যাশিনক্লো স্টেরিওটাইপ ইনটমেন্ট একটা সি প্রোগ্রাম দিছে। দেন সুডো কোড কি, সুডো কোড হলো এক ধরনের রাফ কোড, এটা কোনো অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রামিং ভাষায় লেখা হয় না, কিন্তু দেখে মনে হয় যেন প্রোগ্রাম। এটা জাস্ট নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা হয়, কিছুটা দেখতে অ্যালগরিদমের মতো, কিন্তু আবার অ্যালগরিদমও না। অ্যালগরিদমে যেমন আমরা লিখি কি ইনপুট এবি, ইনপুট এবি দ্বারা আগে বোঝা যাবে যে এ আর বি এর ভ্যালুটা কি ইন্টিজার টাইপের হবে নাকি ফ্লোট টাইপসের হবে, বোঝা তো যায় না। তো এইখানে মনে করো এই সুডো কোডটা লেখার সময় ওটাও বোঝা যায় যে হ্যাঁ আচ্ছা ইন্টিজার নিয়ে কাজ করতে হবে নাকি ফ্লোট নিয়ে। অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তবে প্রোগ্রামের মতো দেখতে। ঠিক আছে, সুডো কোড যেটার বাংলা অর্থ হলো, মানে এটা ইংলিশ ওয়ার্ড যদিও সুডো কোড, এটার অর্থ হলো ছদ্ম কোড। এটা ডেফিনেশন বই থেকে দেখে নিবা। এটা নরমালি ইউজ করা হয় যে সাপোজ ধরো একজন সি প্রোগ্রামার, সে তো পাইথন ল্যাঙ্গুয়েজ পারবে না বা জাভা ল্যাঙ্গুয়েজ পারবে না, তাহলে এখন সি ল্যাঙ্গুয়েজে একটা কোড লিখে তুমি যদি একদম পাইথন প্রোগ্রামারকে এটা পাইথনে কনভার্ট করে দেন, সে তো পারবে না। তুমি যদি একটা সুডো কোডটা দিয়ে দাও, তাহলে একটা সি প্রোগ্রামারও বুঝবে, পাইথন প্রোগ্রামারও বুঝবে, জাভা প্রোগ্রামারও বুঝবে, সবাই বুঝতে পারবে সুডো কোডটা। এটাই হলো এটার সুবিধা। দেন হলো খ নাম্বার কোয়েশ্চেন, ভেরিয়েবল প্লাস প্লাস এবং প্লাস প্লাস ভেরিয়েবল এক নয় ব্যাখ্যা করো। পারা যাবে, সেম কোয়েশ্চেন আগেও ছিল, একটু আগে দেখলাম।
উদ্দীপকের প্রোগ্রামটিতে যে লুপ ব্যবহৃত হয়েছে তার গঠন দেখাও। এখানে কোন লুপ ব্যবহার হয়েছে? ফর লুপ। ফর লুপের গঠন দেখাইতে বলছে। যে গঠন কি আমরা এটা লিখছিলাম যে ফর লুপের প্রথমে কি থাকে? ইনিশিয়ালাইজেশন, পরে থাকে কন্ডিশন, এরপরে থাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আর কন্ডিশন ট্রু হলে স্টেটমেন্ট। তো গঠনটা লিখবা, দেন আরেকটু ব্যাখ্যা লিখে দিও। দেন হলো ঘ নাম্বার কোয়েশ্চেন, উদ্দীপকের প্রোগ্রামটির আউটপুট দেখাও এবং ব্যাখ্যা করো। এই যে এটার আউটপুটটা নিয়ে একটু ঝামেলা হবে। আউটপুটটা কি হবে বলো দেখি, কি হতে পারে এটার আউটপুট? তো এখানে একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের সিরিজটা শুরু হয়েছে কত থেকে? 20 থেকে। কত দূর পর্যন্ত যাবে? 50 পর্যন্ত। আই এর ভ্যালু বাড়তেছে কত করে? 5 করে। এবং প্রিন্ট করতেছেটা কি? কন্ডিশন ট্রু হলে করতেছেটা কি? প্রিন্ট করতেছে। কি প্রিন্ট করতেছে? আই এর ভ্যালুটা। তাহলে প্রথমবার আই এর ভ্যালু কত ছিল? 20। তাহলে প্রথমে 20 প্রিন্ট হবে, তারপরে 5 বাড়লো, তাহলে 25 প্রিন্ট হবে, তারপরে 30 প্রিন্ট হবে, এরকম কন্টিনিউয়াসলি 35, 40, 45, 50 এগুলো প্রিন্ট হবে, তাই তো? কিন্তু এটা ভুল হয়ে গেছে, আনসার 0 পাওয়া। যদিও এই মানগুলোই আসবে, কিন্তু এখানে 0 আসবে, কারণ আমি এই যে গ্যাপ দিয়ে দিয়ে লিখছি। এখানে পার্সেন্ট ডি এর পরে কোনো গ্যাপ আছে? নাই, কোনো স্পেস নাই। তাহলে আনসারটা কেমন হবে? 20 এর সাথেই বসবে 25, 30, 35, 40, 45। এই যে কোশ্চেন তুমি ভালো করে লাগলে আর কাছে নিয়ে দেখবা, এছাড়া আর কোনো উপায় নেই। বুঝতে গ্যাপ থাকলে গ্যাপ দিয়ে দিয়ে লিখতাম, প্রত্যেকটা নাম্বারের পরে একটু গ্যাপ দিতাম, যতখানি গ্যাপ থাকবে, একটা স্পেস থাকলে একটা স্পেসের সমান গ্যাপ দিতাম। যদি এখানে কমা থাকতো পার্সেন্ট ডি এর পরে, তাহলে কমা দিয়ে দিয়ে লিখতাম। যদি হাইফেন থাকতো তাহলে হাইফেন দিয়ে লিখতাম। কিন্তু এই জিনিসটা আরেকবার একটু খেয়াল করো, এখানে কি লেখা আছে? এরকম পার্সেন্ট ডি কমা দিয়ে। এই কমাটা কিন্তু অন্য জিনিস। এই কমাটা তো হলো যে ভেরিয়েবলের আগে যে কমা দিতে হয় সেটা, কিন্তু কোটেশনের ভিতরে যদি এখানে কমা থাকতো তাহলে প্রত্যেকটার পরে আমরা কমা দিয়ে দিয়ে লিখতে পারতাম। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এবং আউটপুট লেখার সময় যেটা করবা, যে আউটপুটটাকে ব্যাখ্যা তো লিখবাই যে কেন এগুলো আসছে, এটাকে একটা বক্সের মধ্যে আউটপুটটা ড্র করবা। ঠিক আছে, একটা বর্ডার দিয়ে দেন হলো আউটপুটটা লিখবা। তো চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন 22। 22 তে আমরা দেখতে পাচ্ছি আবারও একটা সি প্রোগ্রাম দেয়া আছে, দিয়ে ক নাম্বার কোশ্চেন বলছে কি যে হেডার ফাইল কি? হেডার ফাইল বা লাইব্রেরি ফাংশন বলছিলাম যখন পড়াইছিলাম একটি আইডিয়াল প্রোগ্রামের 6টা পার্ট থেকে, তখনই বলছিলাম যে হেডার ফাইল কাকে বলে, ডেফিনেশন কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এটা শিখে নিবা হেডার ফাইল কাকে বলে। হেডার ফাইল কি ছিল? যে সব ফাইলের মধ্যে কি থাকে, যে ফাংশনের ডিক্লারেশনস দেয়া থাকে, সেগুলোকে বলা হয় হেডার ফাইল। তারপর সি ও সি প্লাস প্লাস এর মধ্যে ভিন্নতা কি বলো দেখি, কি হতে পারে? দুইটা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো অনেকে আবার মনে করতে পারে ওই যে প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটর, একটার সাথে ইনক্রিমেন্ট অপারেটর আছে একটার সাথে নাই, ওরকম কিছু না কিন্তু। ঠিক আছে, একটা হলো সি হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাসও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, ভিন্নতা যেহেতু জিজ্ঞেস করছে। সি হলো একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর সি প্লাস প্লাস হলো অবজেক্ট ওরিয়েন্টেড। দেখাইছিলাম এগুলা। একটা হলো স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখেছিলাম না প্রোগ্রাম ডিজাইনিং মডেল 4 রকমের, স্ট্রাকচার প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড, ইভেন্ট ড্রাইভেন, আর একটা ছিল ভিজুয়াল বেসিক। 4 রকমের প্রোগ্রাম ডিজাইনিং মডেল। দেন স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যও লেখাই দিছিলাম। 3টা বৈশিষ্ট্য ছিল কি কি? টপ টু বটম অ্যাপ্রোচ ফলো করে, কন্ডিশনাল স্টেটমেন্ট খুব বেশি ইউজ হয়, আর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বেশি ইউজ হয়। এই 3টা ছিল স্ট্রাকচার প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য। দেন হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য আমরা 3টা পড়ছিলাম, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন। খাতা উল্টালে পাবা, না পাইলে যার কাছে আছে নিয়ে নিও। থিওরি টপিক ছিল এটা, এবং এগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই বিশেষ করে এমসিকিউ তে অনেক সময় দেখা যায় বহুপদী সমাপ্তি সূচকে দেয়া থাকে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বা যেটাকে সংক্ষেপে বলা হয় ওওপি, ওওপি এর বৈশিষ্ট্য নিচের কোনটি অপশনে দেয়া থাকবে। তো তোমাকে মার্ক করতে হবে, মনে রাখতে হবে। তারপর গ নাম্বার কোয়েশ্চেন, যেটা এটা আমরা সলভ করছিলাম, উদ্দীপকের প্রোগ্রামটি ডিবাগিং করো, যশোর বোর্ড 19। ডিবাগিং আমরা করছিলাম না, যে কোথায় কি কি ভুল আছে প্রোগ্রামের মধ্যে।
দেন ঘ নাম্বার কোয়েশ্চেনটা বলছে উদ্দীপকের প্রোগ্রামটি গো টু লুপ দিয়ে বাস্তবায়ন সম্ভব। গো টু লুপে কনভার্ট পারা যাবে? গো টু লুপে কনভার্ট পারার কথা, গো টু লুপে কনভার্ট। নেক্সট আসো 23 নাম্বার, বরিশাল বোর্ড 19। এখানে আবার একটা সি প্রোগ্রাম দিছে। সি প্রোগ্রাম কিসের? এটা সিরিজ, তাই না? সাম যেহেতু s ইকুয়াল টু 0 লেখছে, মিন্স এটা হলো সিরিজ। সিরিজ শুরু হয়েছে 7 থেকে, 7 করে বাড়তেছে 70 পর্যন্ত যাবে। ওকে, আমরা দেখি এটার কোয়েশ্চেন গুলা কি কি দিছে এটার এগেইনস্টে। এটার এগেইনস্টে কোয়েশ্চেন গুলা দেখতে গেলে ফার্স্ট কোয়েশ্চেন বলছে অনুবাদক প্রোগ্রাম কি, বা ট্রান্সলেটর, যেটা প্রোগ্রাম ট্রান্সলেটর, যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় কনভার্ট করার জন্য, রূপান্তর করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। তারপর হলো সুডোকোড প্রোগ্রামিং ভাষা নির্ভর নয়, ব্যাখ্যা করো। সুডোকোড তো অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রামিং ভাষায় লেখা হয় না, এটা তোমরা আলোচনা করছিলামই। সো সুডোকোডটা একটু ভালো করে পড়ে নিবা। এক জায়গায় 1 মার্কের কোয়েশ্চেন দেখলাম, এখানে 2 মার্কসের কোয়েশ্চেন, তো সুডোকোডটা দেখতে হবে। উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লো চার্ট অঙ্কন করো। সো যে সি প্রোগ্রাম যেটা দেওয়া ছিল ওটা ফ্লো চার্ট আঁকতে হবে, পারা যাবে। দেন ডি নাম্বারটা আমরা সলভ করছিলাম অলরেডি একবার। উদ্দীপকের প্রোগ্রামটি ডু ওয়াইল দিয়ে এমন ভাবে রচনা করো যাতে আই এর সর্বোচ্চ তুলনীয় মান ব্যবহারকারী ইচ্ছে মতো দিতে পারে। আই এর কম্পারিজন ভ্যালু, দ্যাটস মিন ওইখানে আমরা দেখছিলাম যে আই কে কম্পেয়ার করা হয়েছিল কতর সাথে? 70 এর সাথে, তাই না? আই এর ভ্যালু 7 থেকে শুরু হয়েছে, 70 এর সাথে কম্পেয়ার ছিল। তো এখানে 70 ইউজ না করে বলছে যে এইখানে যে 70 এর জায়গায় যে ভ্যালুটা, এটা ব্যবহারকারী যেন দিতে পারে নিজে থেকে। দ্যাটস মিন এখানে এন ইউজ হবে। আর এন যদি ব্যবহার হয় তাহলে উপরে আমার স্ক্যানএফ করে এন এর ভ্যালুটা ইনপুট নিতে হবে। তাহলে দুইটা কাজ হবে। প্রথম হলো যে এন এর ভ্যালুটা ডিক্লেয়ার করতে হবে, ইন্ট আই সাম ইকুয়ালস টু 0। ওই লাইনের মধ্যে আমাকে, এই যে কোডের মধ্যে খেয়াল করো, এখানে কি কি করতে হবে? প্রথমে এই লাইনের মধ্যে ইন্ট আই এস ইকুয়ালস টু 0, পরে এনটা ডিক্লেয়ার করতে হবে, যেহেতু এন নামে আমি একটা ভেরিয়েবল ইউজ করব। তারপর এন এর ভ্যালুটা ইনপুট নিতে হবে। সো এখানে একটা লাইন হবে, স্ক্যানএফ করে এন এর ভ্যালুটা ইনপুট নিব, দেন এই 70 এর জায়গায় এনটা বসবে। এটা হলো কি যে জাস্ট আই এর সর্বোচ্চ তুলনীয় মান নিলাম। কিন্তু আবার বলছে কি যে শুধুমাত্র একটু কনভার্ট করলে হবে না, ওইটাকে আবার ডু ওয়াইলেও কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে হলো কোয়েশ্চেনের মধ্যে লাগলে পেন্সিল দিয়ে একটু ইরেজ করে লিখে নিলা, এই কাজগুলো করে নিলা। তারপর হলো এটাকে ডু ওয়াইলে জাস্ট কনভার্ট করে দিবা, তাহলেই হয়ে গেল। কোনটা প্রবলেম মনে হলে বলবো, আমি সলভ করে দিব, সমস্যা নেই। আমাকে অনেকগুলো কোয়েশ্চেন কভার করা আছে, তাই আমি একটু ফার্স্ট ফার্স্ট যাচ্ছি। দেন আসো 24 নাম্বার ক্রিয়েটিভে। এখানে আবার দেখতে পাচ্ছি একটা সিরিজ দেয়া আছে। সিরিজ দিয়ে বলছে ক নাম্বার যে কিওয়ার্ড কি। কিওয়ার্ড কি কোয়েশ্চেনটা মানে এর আগে আরেকবার দেখে আসছিল। সো এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিওয়ার্ড কি। তো সি প্রোগ্রামে ব্যবহৃত যে ওয়ার্ডগুলোর একটা স্পেসিফিক মিনিং আছে, ওগুলোকে নরমালি আমরা কিওয়ার্ড বলি, কিন্তু ডেফিনেশনটা লিখতে হবে বইয়ের ভাষায়। সো বইয়ের ভাষায় একটু দেখে নিও। সি ভাষায় এই যে 1 নাম্বার চলকটি সঠিক নয়, ব্যাখ্যা করো। এটা তো সম্ভব না, কারণ আমরা ভেরিয়েবল ডিক্লারেশন রুলসে আমরা দেখছিলাম যে কোনো সংখ্যা সামনে হতে পারে না, তাই একটা ভুল। তারপরে আসো উদ্দীপকের সৃষ্টির জন্য অ্যালগরিদম লেখো। এই একটা ভুল মানে একটা ভুল হলেই ভুল, সব দুইটার জন্য আর লেখা দরকার নেই। আমার যতদূর মনে এটা 1 নাম্বার ছিল, এখানে হাইফেন ছিল না কোয়েশ্চেনে, ঠিক আছে? আর যদি থাকে তাহলে ওটা তুমি উল্লেখ করতে পারো, সমস্যা নেই যদি থাকে। কিন্তু আমি যতদূর আমার মনে আছে যে 1 নাম্বার ছিল এখানে, জাস্ট এই স্পেস ছিল না এখানে কিছু। যদি স্পেস থাকে তাহলে স্পেস হবে না, যদি ডট দিয়ে থাকে তাহলে ডটও হবে না। আচ্ছা, উদ্দীপকের সৃষ্টির জন্য অ্যালগরিদম লেখো। একেবারে ইজি কোয়েশ্চেন, পারা যাবে। ঘ নাম্বার, উদ্দীপকের সৃষ্টির জন্য ইফ এবং গো টু স্টেটমেন্ট ব্যবহার করে সি ভাষায় প্রোগ্রাম লিখো। পারা যাবে? গো টু, এটা তারা ভুল লিখছে, গো টু একটা কিওয়ার্ড একসাথে হবে, এরকম থাকতে পারে। এবং যে টাইপ করছে বইটা কোয়েশ্চেনটা, সে তো আর জানে না। ইভেন তুমি মাইক্রোসফট ওয়ার্ডে যায় তুমি টাইপ করতে যাবা গো টু, তোমাকে সাজেস্ট করবে যে না তুমি বানান ভুল লিখছো, গো টু আলাদা ওয়ার্ড হবে। তো কারেকশন, অটো কারেকশন করে দিছে হয়তো, হতে পারে এরকমই কিছু। আচ্ছা, 25 নাম্বার ক্রিয়েটিভে উদ্দীপকে যেটা দেয়া আছে এটা কি? 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়, তাই না? এই যে এক্স বড় সংখ্যা ছাপো, এর মানে তো এটা দেখেই তো বোঝা যাচ্ছে বড় সংখ্যা নির্ণয়। তিনটা যেহেতু ইনপুট নিচ্ছে, তাহলে 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়। আচ্ছা, ক নাম্বার কোয়েশ্চেন চলক কি, আমরা একটু আগে দেখে আসছি অলরেডি। দেন math.h ফাইলটি ব্যাখ্যা করো। math.h ফাইলের ব্যাখ্যা কি হবে? এটা একটা হেডার ফাইল, এটার মধ্যে ওই যে পাওয়ার, স্কয়ার রুট, এই ফাংশনগুলো ডিক্লারেশন দেয়া আছে। সো এই ফাংশনগুলো ব্যবহার করতে গেলে আমাদেরকে math.h টা আমাদের প্রোগ্রামের মধ্যে অ্যাড করে নিতে হবে, হ্যাশ ইনক্লুড math.h দিয়ে। তো এগুলো লিখবা 2 মার্কসের জন্য। ছাপো মানে তো প্রিন্ট না। দেন হলো উদ্দীপকটির ফ্লো চার্ট আঁকো। এটার ফ্লো চার্ট ড্র করতে হবে, পারা যাবে না? 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট।
দেন ঘ নাম্বার কোয়েশ্চেনটা দেখো কি বলতেছে, যে উদ্দীপকের সমস্যাটা কি ছিল? তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়। উদ্দীপকের সমস্যাটি 10টি সংখ্যার জন্য হলে, দ্যাটস মিন 10টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় করতে চাইলে ইনপুট করার জন্য একটি মাত্র চলক সংজ্ঞায়িত করে ইনপুট নেওয়ার জন্য একটা মাত্র চলক ব্যবহার করতে হবে। যেমন তিনটি সংখ্যার জন্য আমরা ইনপুট নিছি এ বি সি, কিন্তু তারা বলতেছে 10টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় করবা, কিন্তু ইনপুট নিবা কয়টা? একটা। তুমি ওই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এরকম 10টা ডিক্লেয়ার করলে 10টা পার্সেন্ট ডি দিয়ে অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ বি দিয়ে 10টা নিলা, ওরকম করা যাবে না। ওরকম না করে তোমাকে করতে বলছে কি, যে সমস্যাটি সমাধানের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা পূর্বক প্রক্রিয়াটি সার্থকতা যাচাই করো। এটা আমরা করছিলাম, ফ্লোচার্ট করছিলাম না? 10টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় বের করো, খাতায় দেখো। 10টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট আমরা করছিলাম। তো ওইখানে আমরা ইনপুট নেওয়ার জন্য একটাই ভেরিয়েবল ইউজ করছিলাম, ইনপুট এন নিছিলাম। ওই যে বলছিলাম না, তোমার 10 জন ফ্রেন্ডের মধ্যে কার টাকার পরিমাণ বেশি নির্ণয় করতে হবে। পাওয়া গেছে ফ্লোচার্ট? এটা সি প্রোগ্রামটা আমরা তাহলে সলভ করে ফেলি। আচ্ছা, সি প্রোগ্রামটা করাই আছে এখানে, তাহলে আমি জাস্ট বুঝাই দেই। হ্যাঁ, এখানে দেখো যে ফ্লো চার্টের মধ্যে একটু আগে বুঝানো পরে লিখো। ফ্লো চার্টের মধ্যে খেয়াল করে দেখো তো, আমাদের টোটাল ভেরিয়েবল আছে কয়টা? আই আছে, এন আছে, ম্যাক্স আছে, তিনটা ভেরিয়েবল। আইটা বলছিলাম কি, যে বন্ধু কাউন্ট করার জন্য, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, এরকম 10টা ফ্রেন্ডকে কাউন্ট করতে হবে, এটার জন্য আই। এনটা হলো বারবার যে জিজ্ঞেস করতেছিলাম ফ্রেন্ডের কাছে কত টাকা আছে, সেটার জন্য এন। আর আমরা বলছিলাম যে যখন আমি জানি না ফ্রেন্ডের কাছে কার কাছে কত টাকা আছে, তাহলে আমরা ধরে নিছিলাম ম্যাক্সিমাম কত? 0। তাই আমরা ম্যাক্সের ভ্যালু 0টা ফার্স্ট লাইনে ডিক্লেয়ার করে ফেলছি। দেন ওই যে ফ্রেন্ডকে আমাকে কাউন্ট করতে হবে 10টা, 10টা সংখ্যা কাউন্ট করতে হবে, তাই i ইকুয়াল টু 1 থেকে শুরু করে একটা লুপ লিখলাম যেটা 10 বার চলবে। i লেস দ্যান অর ইকুয়ালস টু 10, i প্লাস প্লাস। দেন আমরা এখানে এই যে কি করলাম, যে প্রত্যেকবার আমার ফ্রেন্ডের কাছে কি করতেছিলাম, টাকার অ্যামাউন্টটা জিজ্ঞেস করতেছিলাম। সো স্ক্যান এফ করে আমরা n এর ভ্যালুটা ইনপুট নিচ্ছিলাম। দেন আমরা কি করতেছিলাম, যে n এর যে ভ্যালুটা আমরা জিজ্ঞেস করলাম সেটাকে আমরা কম্পেয়ার করে দেখতেছিলাম কার সাথে? ম্যাক্সের ভ্যালুর সাথে, যে আমি যেটাকে ম্যাক্সিমাম ধরছিলাম সেটা বড় নাকি আমার ফ্রেন্ডের টাকার অ্যামাউন্টটা বড়। তো n ইজ গ্রেটার দেন ম্যাক্স কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ তোমার ফ্রেন্ডের টাকার পরিমাণটা nটা বেশি, তাহলে আমরা কি করছি, ওই nটাকেই আমরা ম্যাক্সিমাম ধরে ফেলছিলাম। সো ম্যাক্স ইকুয়ালস টু n। সো এই প্রসেসটাই আমরা বলছিলাম যে 10 বার যদি রিপিট হয়ে যায় তাহলে বড় সংখ্যাটা কিসের মধ্যে চলে আসবে? ম্যাক্সের মধ্যে। তাই লুপের বাইরে এসে আমরা প্রিন্ট করে দিছি ম্যাক্সের ভ্যালুটা। কাজ শেষ। তো চাইলে লিখে নাও সি প্রোগ্রামটা, 10টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম। রুকাইয়া, যেদিন আমরা এটা ফ্লোচার্ট করছিলাম সেদিন কি ছিলা? আচ্ছা, সি প্রোগ্রামটা লিখো, আমি তোমার এটা অ্যালগরিদম আর ফ্লোচার্টটা বুঝাই দিব পরে। তুমি ছিলা না? আচ্ছা, তাহলে আমি আগে ফ্লোচার্টটা একটু বুঝাই দিই নাকি? ফ্লোচার্টটা বুঝাই দিই, পরে সি প্রোগ্রামটা তুলো। সাপোজ তোমার 10 জন ফ্রেন্ড আছে, এই 10 জন ফ্রেন্ডের মধ্যে কার টাকার পরিমাণ বেশি সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো তুমি তো জানো না কার কাছে কয় টাকা আছে, তাহলে তুমি ধরে নিলা কি, যে ম্যাক্সিমাম ভ্যালুটা 0। কারো কাছে যদি কোনো টাকাও না থাকে, তাহলে তোমার ম্যাক্সিমাম কত আসবে? আনসার 0ই তো হবে, সর্বোচ্চ নাম্বার। দেন তুমি করবা কি, একজন একজন ফ্রেন্ডকে তুমি ডাক দিবা, ডাক দিয়ে জিজ্ঞেস করবা তার কাছে কয় টাকা আছে। তাহলে তার কাছে একটা অ্যামাউন্ট তুমি জিজ্ঞেস করতেছো, তার কাছে সাপোজ ধরো ফার্স্ট ফ্রেন্ডের কাছে 20 টাকা আছে। তাহলে এখন তুমি কম্পেয়ার করে দেখবা না, তুমি ধরছিলা যেটা ম্যাক্সিমাম সেটা বড় নাকি তোমার ফ্রেন্ড যে অ্যামাউন্টটা বলতেছে সেটা বড়। সো দেখা গেল যে হ্যাঁ তোমার ফ্রেন্ডের অ্যামাউন্টটা বড়, তাহলে এখন তোমার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে গেল? 20। তুমি কম্পেয়ার করে দেখলা n বড় নাকি ম্যাক্স বড়। যদি এটা ট্রু হয় তাহলে তুমি কি করতেছো, ম্যাক্স এর মধ্যে n কে রেখে দিচ্ছ। ট্রু হলে সেকেন্ড ফ্রেন্ডকে কল করলা, তার কাছে 50 আছে, তাহলে এখন তোমার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যাবে? 50। থার্ড ফ্রেন্ডকে কল করলা, তার কাছে 30 টাকা আছে, তাহলে এখন কি এটা আপডেট করব? না। তাহলে কন্ডিশন ফলস হলে আমি আপডেট করতেছি না, স্কিপ করে দিতেছি। দেন এরকম কন্টিনিউয়াসলি তুমি 10 বার কাজটা রিপিট করলে কি হবে? ম্যাক্সিমাম নাম্বারটা চলে আসবে ম্যাক্স এর মধ্যে। তো এখন ফ্লো চার্টটা খেয়াল করো। স্টার্ট, এই যে ফ্রেন্ডগুলোকে যে কাউন্ট করতেছি, এটার জন্য আমরা ইউজ করতেছি i ইকুয়াল টু 1 থেকে শুরু হবে। ম্যাক্স এর ভ্যালু আমরা কত ধরে নিয়েছিলাম? 0। এই নাম্বারিংটা কাউন্টিংটা আমরা কত দূর পর্যন্ত করব? 10 পর্যন্ত।
কন্ডিশন ট্রু থাকলে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকবার আমরা কি করছি, ফ্রেন্ডের কাছে টাকার অ্যামাউন্ট জিজ্ঞেস করছিলে না, তাহলে ইনপুট নিবা n এর ভ্যালু, দেন কম্পেয়ার করে দেখবা n বড় নাকি ম্যাক্স বড়। যদি দেখা যায় যে n এর ভ্যালুটা বড়, তাহলে ম্যাক্স এর ভিতরে n কে রেখে দিবা, আর যদি ফলস থাকে তাহলে কোনো কাজ নাই, স্কিপ, পরেরটাতে চলে যাব। জাস্ট পরেরটাতে চলে যাব বলতে i এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে কত দূর পর্যন্ত, 10 পর্যন্ত। i equal to 1, i less than equals to 10, i plus 1, দ্যাটস মিন কাজটা 10 বার হবে। 10 বার আমরা কি করছি, একটা নাম্বার ইনপুট নিতেছি, ওটাকে কম্পেয়ার করতেছি ম্যাক্স এর সাথে, যদি দেখা যায় নাম্বারটা বড় তাহলে ওটাকে ম্যাক্স এর মধ্যে রেখে দিচ্ছি। সো 10 বার কাজটা হয়ে গেলে আমার ম্যাক্সিমাম নাম্বারটা ম্যাক্স এর মধ্যে চলে আসবে, দেন ফলস হয়ে গেলে আমি প্রিন্ট করে দেব ম্যাক্স এর ভ্যালু। সো প্রিন্ট ম্যাক্স। তো এখানে 10টি সংখ্যা দিয়ে আমরা করছি, এখানে 10টি বলুক 20টি বলুক যাই বলুক, 100টা বললে এখানে 100 লিখতে হবে, 20 বললে এখানে 20 লিখতে হবে, যা লিখবা ততগুলো সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় হয়ে যাবে এইভাবে। ইভেন তুমি এভাবে 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় করতে পারো, এখানে জাস্ট 3 লিখে দিলেই হবে। হয়ে গেছে? এই যে সি প্রোগ্রাম। সি প্রোগ্রামকে বোঝা গেছে এবার? একটা হলো এই ইফ এর ব্র্যাকেট, একটা হলো ফর এর ব্র্যাকেট।
তো লেখার সময় একটু স্ট্রাকচার গুলো ফলো করে লিখলে সহজে বোঝা যায়, যে দেখে বোঝা যাচ্ছে আচ্ছা এই ব্র্যাকেটের ক্লোজিং এটা, এই ব্র্যাকেটের ক্লোজিং এটা। ওকে, সো এই কোয়েশ্চেন গেল। নেক্সট 26 নাম্বার কোয়েশ্চেন, সিলেট বোর্ড 19। মানে ওকে, সো এই যে সি প্রোগ্রাম এটাও আমরা অলরেডি একবার সলভ করছিলাম, মনে আছে? আই ডাবল ইকুয়ালস টু 3 কন্টিনিউ, কন্টিনিউ থাকলে কি করতে হয়? কন্টিনিউ, ব্রেক কন্টিনিউ করেছিলাম না? তখন দেখাইছিলাম মনে হয় ব্রেক কন্টিনিউ এর সময়। আচ্ছা, ক নাম্বার কোয়েশ্চেন কি বলছে খেয়াল করো আগে, রান টাইম এরর কি? প্রোগ্রাম রান করার পরে যে এরর গুলো নরমালি ফাইন্ড হয় সেগুলোকে বলা হয় রান টাইম এরর, যেমন লজিক্যাল এরর, ডাটা এরর, এগুলো হলো রান টাইম এরর। চলকের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, বুঝিয়ে লিখো। আন্ডারস্কোর, হাইফেন, হাইফেন দেওয়া যায় না কিন্তু আন্ডারস্কোর দেওয়া যায়, স্পেস দেওয়া যায় না কিন্তু আন্ডারস্কোর ইউজ করা যায়, তো এটা একটু বুঝিয়ে লিখতে হবে। উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামটির অ্যালগরিদম লিখো, তো এটার এগেইনস্ট আমি ফ্লোচার্টটা করাইছিলাম মেবি। আর এটা পারা যাবে কিনা দেখো, না করা থাকলে ওটা পারা যাবে কিনা। কন্টিনিউ মানে স্কিপ যাবে বলছিলাম। যেমন ধরো এটারই ফ্লো চার্টটা যদি আমি একটু দেখাই দিই, ফ্লো চার্টে কি হবে, একটু কি হবে আমাদের, স্টার্ট, দেন এই লাইনের জন্য আমাদের নরমালি কোনো কাজ করা লাগে না, ভেরিয়েবল ডিক্লারেশন। পরের লাইন আছে প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ n, সো প্রিন্ট এন্টার দ্য ভ্যালু অফ n। স্ক্যানফ করে n এর ভ্যালু ইনপুট নিতে, তাহলে ইনপুট n। এরপরে লেখছে সাম ইকুয়ালস টু 0, সাম ইকুয়ালস টু 0 লেখছে মানে এটা যেহেতু সিরিজ তাহলে i বা a কিছু একটা তো থাকার কথা, i দিয়ে লেখছে। এই যে ফর লুপের প্রথমটা ইনিশিয়ালাইজেশন, i ইকুয়ালস টু 1, সাম ইকুয়ালস টু 0। এরপরে সিরিজ যেহেতু তাহলে কন্ডিশন থাকবে, তো কন্ডিশনটা কি দেয়া আছে, এই যে ফর লুপের মাঝখানে একটা কন্ডিশন, i is less than or equals to n। কন্ডিশন ট্রু থাকলে এই যে ব্র্যাকেট ওপেন থেকে ক্লোজ পর্যন্ত এই পুরোটুকু কাজ করতেছে। তো এটার মধ্যে আবার একটা কন্ডিশন আছে, তো আবার একটা কন্ডিশন ট্রু হলে আবার একটা কন্ডিশন, কন্ডিশনটা কি লিখছে, i ডাবল ইকুয়ালস টু 3, সো i ডাবল ইকুয়ালস টু 3। এই কন্ডিশন ট্রু হলে কন্টিনিউ করবে, ফলস হলে এই লাইনটা কাজ করবে। কন্টিনিউ করা মানে কি, স্কিপ করা, আর ব্রেক করা মানে কি, কাজ ওখানে থেমে যাবে। তো স্কিপ করবে কি, কোন কাজটা স্কিপ করবে, এই লাইনটা স্কিপ করবে কন্ডিশন ট্রু হলে। তো স্কিপ করবে মানে এটার এগেইনস্টে কোনো কাজ নাই। আর ফলস হলে এই লাইনটা কাজ করবে, সাম ইকুয়ালস টু সাম প্লাস, সাম ইকুয়ালস টু সাম প্লাস পাওয়ার অফ i, 2, এই লাইনটা কাজ করবে। দেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট i প্লাস প্লাস, এখান থেকে চলে আসবে কোথায়, এই কন্ডিশনে। সো এই যে কন্টিনিউ মানে কি, স্কিপ করবে, শুধুমাত্র 3 এর জন্য কাজটা স্কিপ করবে, বাকি সবগুলোর ক্ষেত্রে এই যোগটা করবে। দেন কন্ডিশন ফলস হয়ে গেলে প্রিন্ট সাম, তার শেষ এন্ড। ক্লিয়ার? আরো কোন নাম্বার, লাইক তুমি যদি এখানে এরকম বসায় দাও তাহলে 4 5 দুটোই স্কিপ হবে, 5 এর যদি n এর ভ্যালু 5 কনসিডার করো। ওটা ডিপেন্ড করে তুমি যতগুলা করতে চাও ততগুলা লিখতে পারবা। যেমন ধরো তুমি 3 আর 4 এর 5 এর জন্য স্কিপ করতে চাচ্ছ, তাহলে লিখবা i ডাবল ইকুয়ালস টু 3 or i ডাবল ইকুয়ালস টু 5, তাহলে দুটার জন্য স্কিপ হবে। তো ওটা ডিপেন্ড করে তুমি কি লিখতেছো কোডের।
সো নেক্সট এটার সি গেল। ডি নাম্বার কি বলছিল যে উদ্দীপকে এন এর ভ্যালু 5 এর জন্য প্রোগ্রামটির ফলাফল বিশ্লেষণ করে। এটা আমরা গত স্যাটারডেতে সলভ করছিলাম, লেখাই দিছিলাম, আনসারটাই লেখাই দিছিলাম পুরোটাই। দেন হলো 27 নাম্বার ক্রিয়েটিভ গণিত শিক্ষক ক্লাসে গিয়ে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতি শিখালেন, পরবর্তীতে আইসিটি শিক্ষক আচ্ছা এই সিরিজটা যোগফল করা শিখালেন, তারপর ভালোভাবে বুঝে সবাই বাড়ি চলে গেল। আচ্ছা এখন আসো কোয়েশ্চেন কি বলছে। কোয়েশ্চেন বলছে যে অ্যালগরিদম কি? সমস্যা সমাধানের বিবৃতিমূলক উপস্থাপনকে বলা হয় অ্যালগরিদম, আর চিত্রভিত্তিক উপস্থাপনকে বলা হয় ফ্লো চার্ট। ডেফিনেশন বইয়ের ভাষায় আরেকবার দেখে নিও। কম্পাইলার সুবিধাজনক কেন ব্যাখ্যা করতে হবে। তো কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য পড়লে এটা পারা যাবে। গণিত শিক্ষকের শেখানো বিষয়টির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রবাহ চিত্র মানে ফ্লো চার্ট আঁকতে হবে। ঘ নাম্বার আইসিটি শিক্ষকের শেখানো বিষয়টি সি ভাষায় প্রোগ্রাম লিখো। ওই যে ধারা দেয়া ছিল, ধারার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম পারা যাবে। জেবিনের বয়স নাদিমের বয়স এটা আমরা ম্যাথ করছিলাম একবার। ক নাম্বার কোয়েশ্চেন বলছে প্রোগ্রামিং ভাষায় টোকেন কি? টোকেন হলো, এটা নতুন ডেফিনেশন পাইছো, টোকেন হলো যে সি প্রোগ্রামিং এ ব্যবহৃত স্মলেস্ট যে ইউনিটগুলো এগুলোকে বলা হয় টোকেন। বইয়ের ভাষায় ডেফিনেশন দেখবা। টোকেনটা আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। সি প্রোগ্রামিং এ ব্যবহৃত যে ওয়ার্ডগুলো আছে ওগুলো যে স্মলেস্ট যে ইউনিট সেগুলোকে বলা হয় টোকেন। কম্পাইলার ও ইন্টারপ্রেটার এক নয়, ব্যাখ্যা করো কম্পাইলার ইন্টারপ্রেটারের ডিফারেন্স। বারবার কিন্তু অনেকগুলো টু মার্কসের কোয়েশ্চেনে কিন্তু আমরা দেখলাম কম্পাইলার ইন্টারপ্রেটার আসছে। ফাইমের বয়স নির্ণয় পারা যাবে, ঘও পারা যাবে। অ্যাসেম্বলারে আসলে ডেফিনেশন আসে খালি, আর কিছুই না। 29 নাম্বার ক্রিয়েটিভের সি নাম্বারটা সলভ করো। আচ্ছা সি এ যাওয়ার আগে এ আর বিটা আমি সলভ করে ফেলি। কতে বলছে কি যে প্রোগ্রাম কি? প্রোগ্রাম কি ছিল? কিছু ধারাবাহিক নির্দেশাবলীর সমষ্টিকে প্রোগ্রাম বলে। সফটওয়্যারের যে ডেফিনেশন প্রোগ্রামের ডেফিনেশন একই। অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী, ব্যাখ্যা করো। ওই সেম আবার কোশ্চেন। গ নাম্বার উদ্দীপকে ঐশীর চিত্র একের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করো। মানে ফিগার 1 এ যেটা দেখা যাচ্ছে, চিত্র 1 এ যেটা দেখা যাচ্ছে সেটার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করবা। করো দেখি ফ্লোচার্ট। শুরু করো, জাস্ট শুরু করো, তাহলে বুঝতে পারবো পারতেছো কিনা। করছিলা গতকাল ওই যে এ বি এস সি বি সি। আচ্ছা এখানে নরমালি ভুল যেটা হয় যে মানুষ ধরে ফেলে কি যে এ বি সি ইনপুট নিয়ে ফেলে। হ্যাঁ, তো এই বাহুগুলোর নাম হবে এ বি এ সি আর বি সি। ওকে তাহলে এটা গেল। ঘ নম্বরও পারা যাবে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা এই যে ব্যাসার্ধ ও এর ক্ষেত্রফলের সত্যতা যাচাই করো। এই যে লাস্টের দিকে একটা জিনিস অ্যাড করছে, এটা খেয়াল করছো? চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রাম লিখো, ভালো কথা, প্রোগ্রাম লিখলাম, কিন্তু আবার বলছে ব্যাসার্ধ ও এর ক্ষেত্রফলের সত্যতা যাচাই করো। তো সত্যতা যাচাই করবো মানে একটু লিখতে হবে তোমাকে যে সি প্রোগ্রামটি রান করার পর আমরা যদি একটা ইনপুট দেই, ফর এক্সাম্পল 5 এর জন্য আউটপুট কি আসবে ক্যালকুলেটরে ফাইন্ড করবা যে 78 পয়েন্ট সামথিং মনে হয় আসে, এটা আসবে। এবং নরমালি আবার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বসাবা, ম্যাথ করে দেখাবা যে বৃত্তের ক্ষেত্রফল নরমালি হাতে কলমে করলেও এরকমই আসে। সো প্রোগ্রামটা সঠিক অ্যান্সার দিতেছে, সত্যতা যাচাই করবা আর কি। দুই ক্ষেত্রেই তো ক্যালকুলেটর চাপ দিয়েই করবা, কিন্তু লিখবা যে একবার আর কি ম্যাথমেটিক্যাল ফর্মে লিখবা, একবার হলো প্রোগ্রামের ফর্মে লিখবা। যে প্রোগ্রামে আমরা এরকম 5 ইনপুট দিলে এখানে আসবে হলো সাপোজ ধরো 78 পয়েন্ট সামথিং, এটা আসছে आंसर। এটা তো ক্যালকুলেটর দিয়েই তো তোমাকে ফাইন্ড করতে হবে, তুমি তো আর কম্পিউটার নিয়ে যাও না পরীক্ষার হলে যে প্রোগ্রাম লিখে রান করে তুমি এটা বসাবা। দেন আবার লিখবা যে ফর বৃত্তের রেডিয়াস আর এর জন্য আমরা 5 যদি ধরি তাহলে ক্ষেত্রফল এরিয়া ইকুয়ালস টু 3.1416 ইনটু 5 স্কয়ার দিয়ে এটার ভ্যালু আসবে 78 পয়েন্ট সামথিং। তো দুইটার ভ্যালু যেহেতু সেম আসছে তাহলে সত্যতা যাচাই হয়ে গেল। তো এটা সেট আসতে পারে কোশ্চেন, মানে বোর্ড কোশ্চেন মানে কি এই টাইপসের তো স্ট্যান্ডার্ড বোর্ডেও আসবে। সো নেক্সট কোশ্চেনে চলে যাই 30 নাম্বার। 30 নাম্বারটা কি বলছে যে উদ্দীপক কি আচ্ছা পর্যবেক্ষণ করো। আচ্ছা ক নাম্বার কোশ্চেন বলছে কম্পাইলার কি পারা যাবে। আউটপুট ফাংশন বলতে কি বোঝায়? আউটপুট ফাংশন কোনটা? প্রিন্টএফ আউটপুট ফাংশন, যেটা দ্বারা আউটপুট হবে রেজাল্ট। প্রিন্টএফ ছাড়া আর কি আছে? পুটস একটা আউটপুট ফাংশন আছে। সো এটা না লিখলেও চলবে, জাস্ট প্রিন্টএফ দিলেই চলবে তোমাদের। দেন উদ্দীপকের সমস্যাটির প্রবাহ চিত্র আঁকো, একদম ইজি। 3 নম্বর লাইনটা কি হবে? প্রোগ্রাম শুরু মানে তো স্টার্ট, সংখ্যা দুটি পড়ো মানে ইনপুট এ বি, সংখ্যা দুটি পড়ো মানে দুইটা সংখ্যা ইনপুট এ বি, দুইটি সংখ্যা যোগ করে প্রথম সংখ্যার সাথে গুণ করো, তাহলে এ প্লাস বি ইন্টু এ, তারপর ফলাফল ছাপাও যেটার মধ্যে আনসারটা স্টোর করছিল সি এর মধ্যে সাপোজ, তাহলে প্রিন্ট সি, কাজ শেষ।
হ্যাঁ, ব্র্যাকেট তো লাগবেই, কারণ যোগ করে প্রথম সংখ্যার সাথে গুণ করো, তাহলে আগে যোগ হবে পরে গুণ হবে, তো আগে ব্র্যাকেট হবে, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। দেন গ নাম্বার কোয়েশ্চেনে উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি প্রোগ্রাম তৈরি ধাপের সাথে কিভাবে সম্পর্কিত বিশ্লেষণ করো। এইটা তোমাদের নেক্সট যে পরীক্ষা যেটা আছে এই পরীক্ষাতে সি প্রোগ্রাম নাই, সো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডি নাম্বারটা কি বলতেছে আরেকবার দেখো কোয়েশ্চেনটা, যে উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি, উদ্দীপকে যে প্রক্রিয়াটা দেখাইছে বলতে কি উদ্দীপকে কি দেখাইছে, অ্যালগোরিদম দেখাইছে। সো অ্যালগোরিদম প্রোগ্রাম তৈরির ধাপের সাথে, প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্টেপের সাথে কিভাবে সম্পর্কিত। প্রোগ্রাম ডেভেলপমেন্টের স্টেপ ছিল কয়টা? 7টা। সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম ডেভেলপমেন্ট, প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম ডকুমেন্টেশন, তারপরে ছিল প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তো এই যে প্রোগ্রাম ডিজাইন যে ধাপটা ছিল, প্রোগ্রাম ডিজাইনের আন্ডারে আমরা দুইটা কাজ করি, একটা হলো ফ্লো চার্ট, একটা হলো অ্যালগোরিদম। সো এখানে যেহেতু অ্যালগোরিদম দিছে, তাহলে এটা প্রোগ্রাম ডিজাইনের সাথে সম্পর্কযুক্ত। আর প্রোগ্রাম ডিজাইনটা কার সাথে সম্পর্কযুক্ত? প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলোর সাথে সম্পর্কযুক্ত। তো এটাই ব্যাখ্যা করতে হবে, এই কথাটাই করা যাবে। নেক্সট 31 নম্বর কোয়েশ্চেন, জাকির সাহেবের 3 ছেলে ডিজিটাল মেলায় যাওয়ার জন্য বায়না ধরলো এবং টাকা চাইলো। জাকির সাহেব প্রথম ছেলেকে X টাকা, দ্বিতীয় ছেলেকে Y টাকা, তৃতীয় ছেলেকে Z টাকা দিলেন। সি ভাষায় কিওয়ার্ড কি? সেম, আগে যে কিওয়ার্ডের ডেফিনেশন ছিল এখানেও সেম। লো লেভেল ল্যাঙ্গুয়েজের দুর্বলতাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ উৎপত্তির কারণ, স্বাভাবিক। লো লেভেল ল্যাঙ্গুয়েজের লিমিটেশন ছিল বলেই তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসছে। সো লো লেভেল হাই লেভেল এগুলো ডিফারেন্স, এগুলো পড়তে হবে, থিওরি টপিক পড়লে এগুলো পারা যাবে আনসার। জাকির সাহেবের ছেলেদের প্রাপ্ত টাকার গড় সি ভাষা নির্ণয় করো। ওই জাস্ট ইনপুট এক্স ওয়াই জেড, এভারেজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইড বাই 3, প্রিন্ট এভারেজ। গ নম্বর, উদ্দীপকের সমস্যা সহজে বোঝার প্রক্রিয়ার সপক্ষে তোমার মতামত দাও। অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনে কোনো সমস্যাই তো নাই। আছে কোনো সমস্যা? দেখো কি সমস্যা, এখানে তো বলে নাই যে কত টাকাকে কিভাবে ডিভাইড করছে। প্রবলেম কই? এখানে তো কোনো প্রবলেমই নাই, 3 জনকে টাকা দিছে, জাস্ট লিখছে। আচ্ছা, তো এখানে যেটা হবে যে ওই যে 3টা নাম্বার, যেহেতু উদ্দীপকের সমস্যা বলতে, যেমন ধরো সাহেব 3 ছেলেকে ডিজিটাল মেলা যাওয়ার জন্য ম্যানেজমেন্ট টাকা চাইলো, X টাকা, Y টাকা এবং Z টাকা, 3 জনকে মোট কত টাকা দিল, এটা এটা ফাইন্ড করা যেতে পারে। এছাড়া তো আর কিছু বের করার মতো নাই। সো এটা 2017 কোয়েশ্চেন, তো হয়তো কোয়েশ্চেন এখানে টাইপিংও ভুল থাকতে পারে, বাট এটা এটা এখন আর এত ইম্পর্টেন্ট না। কারণ ফার্স্টের দিকে যখন আইসিটি পরীক্ষাগুলো হতো তখন দেখা যেত যে মানে কোয়েশ্চেন ইজি করার জন্য যা মন চাই দিয়ে দিত। দেন আসো 32 নাম্বার কোয়েশ্চেন, বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট খেলায় টসে জিতে বাংলাদেশ প্রথম ব্যাট করে। বাংলাদেশের ব্যাটিং এর পর দেখা গেল সাবেরের রানের সংখ্যা এ, মনিনের রানের সংখ্যা বি এবং মিজানের রানের সংখ্যা সি। সকলেই আশা করে বাংলাদেশ জিতবে। আচ্ছা, কম্পাইলার কি? পারা যাবে। আচ্ছা, এই যে খ নাম্বার কোয়েশ্চেনটা মজার কোয়েশ্চেন, ইন্টিজারের পরিবর্তে কখন লং ইন্টিজার ব্যবহার করতে হয়? বলো দেখি, ইন্টিজারের পরিবর্তে কখন লং ইন্টিজার ব্যবহার করতে হয়? করাইছি না, 6 দশমিকের পরে 6 ঘর থাকে, ওগুলো তো ফ্লোটে। ফ্লোট আর ডাবল ছিল, যে দশমিকের পরে 6 এর বেশি নিতে গেলে ডাবল লাগে। এখানে তো ফ্লোট বলে নাই, ডাবলও বলে নাই, দুইটাই ইন্টিজার। একটা ইন্টিজার, একটা হলো লং ইন্টিজার। না, ইন্টিজারের সাইজ ছিল কত? 2 বাইট লিখছিলাম ডাটা টাইপের লিস্টের মধ্যে। তাহলে 2 বাইট যেহেতু জায়গা দখল করে, তাহলে 2 বাইটে ম্যাক্সিমাম কোন ভ্যালুটাকে রাখা যাবে? 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1, এটাই হলো সেই সংখ্যা যেটাকে রাখা যাবে। কিন্তু বলছিলাম না টেম্পল রানে তাহলে এত বড় বড় স্কোর কাউন্ট করে কি করে, লাখের উপরে কাউন্ট করে কি করে? এটা তো কাউন্ট, এটা ক্যালকুলেট করলে 65,535 মেবি আসবে। তো এর চেয়ে বড় সংখ্যা কাউন্ট করতে গেলে আমাকে ইউজ করতে হবে লং ইন্টিজার। তাহলে এটার সাইজ হয়ে যাবে 2 ইনটু 2 বাইট, দ্যাটস মিন 4 বাইট। তাহলে এটাতে রাখা যাবে 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1। তাহলে বড় কোনো সংখ্যা যদি রাখতে হয় 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1 এর চাইতে বড় কোনো সংখ্যা রাখতে গেলে আমাকে কি ব্যবহার করতে হবে? লং ইন্টিজার। মনে থাকবে? রোকাইয়া বোঝা গেছে কি এটা? নেক্সট, উদ্দীপকের আলোকে সাবের, মনির ও মিজান এই 3 জনের গড় রান বের করার ফ্লোচার্ট পারা যাবে। 3 জন খেলোয়াড়ের মধ্যে কে বেশি রান করেছে পারা যাবে, তিনটে সংখ্যা থেকে বড় সংখ্যা। দেন হলো 33 নাম্বার ক্রিয়েটিভ, 33 নাম্বার ক্রিয়েটিভ রাজশাহী বোর্ড 16 কোয়েশ্চেন। এখানে কতে বলছে অনুবাদক প্রোগ্রাম কি?
পারা যাবে। স্ক্যান এ পার্সেন্টেজ অফ ডি কমা অ্যাড্রেস অফ এন, দেখছো আবার আসছে এরকম। স্ক্যান এফ মানে ইনপুট নিবে, পার্সেন্ট ডি মানে একটা ইন্টিজার নাম্বার ইনপুট নিবে, এন এর মধ্যে ইনপুট নিবে, একটা ইনপুট নিবে। তো এই কথাগুলোই ব্যাখ্যা করতে হবে। দেন উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামটি প্রবাহ চিত্র পারা যাবে, যাবে কিনা? এখানে কিন্তু গট টু লুপ ইউজ করছে, গট টু লুপ দিয়ে দেওয়া আছে। দেন ঘ নাম্বার উদ্দীপকে ইফ স্টেটমেন্টের পরিবর্তে ডু হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করে বাস্তবায়ন করবে। আচ্ছা মানে এই গট টু লুপকে কনভার্ট করতে হবে কিসে? ডু হোয়াইলে। পারা যাবে? কি হবে? কি কি চেঞ্জ হবে বলো দেখি, আমি আমি করতেছি তো খালি বলো কি কি চেঞ্জ করতে হবে। গট টু লুপ থেকে ডু হোয়াইলে কনভার্ট, আমরা তো নরমালি ফর লুপ থেকে সকলেতে কনভার্ট করতে পারি, সহজে পারা যায়। কিন্তু এখানে কি হবে? তানভীর হবে না, এখানে এখানে হবে ডু। যে কাজটা করতে হয়, প্রথম নিয়ম কি? ডু হোয়াইলের ক্ষেত্রে নিয়ম কি? ইনিশিয়ালাইজেশন। এই যে ইনিশিয়ালাইজেশন কে ইকুয়ালস টু 3, তারপরে ডু লিখতে হয়। সো ডু লিখলাম, ব্র্যাকেট দিলাম, তারপরে লেখা লাগে কি? স্টেটমেন্ট, দ্যাটস মিন্স সাম ইকুয়ালস টু সাম। এই যে সাম ইকুয়ালস টু সাম প্লাস এই লাইনটা হবে। তারপরে ছিল কি? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। সো এই যে কে ইকুয়াল টু কে প্লাস 3, তারপরে কাজ শেষ, ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে ডু এ। তারপরে ছিল কি? হোয়াইল। হোয়াইল দিয়ে লিখতে হয় কন্ডিশনটা, কন্ডিশন লেখার পরে সেমিকোলন দিতে হয়, হয়ে গেল ডু হোয়াইলে কনভার্ট। বাকি যা আছে উপরে নিচে হুবহু থাকবে, 4 মার্ক পেয়ে যাবে এটুকু। তো আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। 34 নাম্বার কোয়েশ্চেন, যে 12/8/2016 তারিখে আইসিটি শিক্ষক ক্লাসে বর্তমানে আমরা কম্পিউটারের সাহায্যে সাধারণ সমস্যা সমাধানের জন্য যে প্রজন্মের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করি, এই 2016তে কোন প্রজন্মের ভাষা ব্যবহার হবে? পঞ্চম প্রজন্ম। 1980-র পরে যা ছিল সবগুলাই তো পঞ্চম প্রজন্ম। আচ্ছা, ব্যবহার করি তা কম্পিউটারকে বোঝানোর জন্য প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করছিলেন এবং বলছিলেন আগামী ক্লাসে কতগুলো সিরিজের সংখ্যার যোগফল সি প্রোগ্রামিং এর সাহায্যে বের করার প্রোগ্রাম শিখাবেন। তাই তিনি পরবর্তী ক্লাসে এসে ব্ল্যাকবোর্ডে এই সিরিজটি লিখে আলোচনা শুরু করলেন। এরে কি? ক নাম্বার যে কোয়েশ্চেনটা, এটা আমরা এখনো পড়ি নাই, এই টপিকগুলো আমরা নেক্সট ক্লাসে কভার করব। তো খাতায় একটু লিখে রাখো আমরা কি কি পড়বো নেক্সট ক্লাসে। আমরা পড়বো হলো এরে, এই যে এরে যেটা লেখা আছে, এই এরে, এ ডাবল আর ই ওয়াই, এরে, বা এই এভাবে লিখতে পারো এরে। আমরা পড়বো হলো স্ট্রিং, STRING, স্ট্রিং। এরে পড়বো, স্ট্রিং পড়বো, আর পড়বো হলো আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। এই তিনটা জিনিস আমরা নেক্সট ক্লাসে পড়বো। আচ্ছা, নেক্সট আসো এখানে খ নাম্বার কোয়েশ্চেনটা, চলক তৈরির ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ নিয়ম কানুন রয়েছে, এটা আমরা জানি, ভেরিয়েবল ডিক্লারেশন রুলস। দেন গ নাম্বার কোয়েশ্চেন বলছে উদ্দীপকে উল্লেখিত সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম সি ভাষার সাহায্যে তৈরি করো। এই যে এই সিরিজটা যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে বলছে, পারা যাবে। ঘ নাম্বার উদ্দীপকে উল্লেখিত তারিখে আইসিটি শিক্ষকের আলোচ্য প্রোগ্রামের মধ্যে কোনটিকে তুমি বেশি উপযোগী বলে মনে করো? ওই যে উপরে যে ভাষাগুলো ছিল, প্রজন্মের কথা যেহেতু বলছে, তাহলে 5টা প্রজন্ম ছিল, 5টা প্রজন্মের মধ্যে সবচেয়ে উপযোগী হবে কোনটা? স্বাভাবিক ভাষা বা পঞ্চম প্রজন্ম, যেটা 5th জেনারেশন। 35 নাম্বার ক্রিয়েটিভ, রাজশাহী বোর্ড 17, প্রোগ্রাম কি? সেম কোয়েশ্চেন আবার আসছে। প্রিন্ট এফ স্টেটমেন্টটি ব্যাখ্যা করো, পারা যাবে নাকি পারা যাবে না? পার্সেন্ট এক্স কই থেকে আসলো? পার্সেন্ট এক্স আবার কি বোঝায়? এই নাবিলা, নাবিলার বান্ধবী, বলো দেখি পার্সেন্ট এক্স কি বোঝায়? হ্যাঁ, আমি তো ভাবলাম যে পারো, এজন্য ফোন চালাচ্ছ। তাহলে পার্সেন্ট এক্স কি হবে? না, কি হবে পার্সেন্ট এক্স? হেক্সা। লেখো খাতায়, তাহলে কয়েকটা জেনে রাখো আরো। তাহলে এখানে আমরা যেগুলো জানছিলাম, আমরা ইউজ করছিলাম কয়টা? 4টা। পার্সেন্ট ডি ইন্টিজার, পার্সেন্ট এফ ফ্লোট, পার্সেন্ট এলএফ ডাবল, পার্সেন্ট সি ক্যারেক্টার। এর বাইরেও তাহলে কি যেগুলো আছে এগুলো আমরা একটু জেনে নিই। ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এ, আমরা এ এর একটা ভ্যালু লিখে দিলাম ধরো 20, দেন আমরা লিখে দিলাম প্রিন্ট এফ। সব লেখা লাগবে না, যেটা যেটা বলবো ওটা খালি লিখো, এখন লেখা লাগবে না কিছু। ধরো এ, তাহলে এখানে কি প্রিন্ট হবে? পার্সেন্ট ডি মানে কি? ডেসিমেল, তাই না? তাহলে 20 প্রিন্ট হওয়ার কথা, এর ভ্যালু যেহেতু 20, আমি এর ভ্যালুটাই প্রিন্ট করতেছি, তাহলে 20 প্রিন্ট হবে। সো আমরা এটা কম্পাইল করে রান করে দেখতে চাই।
রান, এই যে রান, রান হওয়ার পরে যে 20 আসছে, তাই না? সো এখানে পার্সেন্ট ডি এর পরিবর্তে আমরা যদি লিখি পার্সেন্ট ও, তাহলে খাতায় লিখো পার্সেন্ট ও দিলে কি হয়? পার্সেন্ট ও দিলে নরমালি অক্টাল ভ্যালু প্রিন্ট হয়। এই দেখো 20 এর অক্টাল আসার কথা, 20 এর অক্টাল কত? 24 মনে হয়। এটাকে রান করে এই যে 24 আসছে অক্টাল ভ্যালু। কার অক্টাল ভ্যালু? এই যে এ এর অক্টাল ভ্যালু। এ এর ভ্যালু ছিল 20 কে অক্টালে কনভার্ট হয়ে গেছে। বিশেষ না হলে আরেকটা নাম্বার নিয়ে দেখতে পারি আমরা, যেমন ধরো ডেসিমেলে 9, অক্টালে কত হবে? 11, তাই না? 7, 7 এর পরে 10 11, এদিকে 8 9, তাহলে 9 এর ভ্যালু হলো 11। তো এটাকে আমরা একটু দেখে নিতে পারি, কম্পাইল করে রান দিলাম। সো 11 আসার কথা, এই যে 11 আসছে, তাহলে অক্টালে কনভার্ট হচ্ছে। আচ্ছা, দেন আসো আরেকটা নাম্বার নিয়ে নিই 13। এটাকে আমরা যদি পার্সেন্ট এক্স দেই, পার্সেন্ট এক্স হলো হেক্সায় কনভার্ট হবে, তাহলে 13 এর হেক্সা ভ্যালু কত হবে? ডি। তাহলে ডি আসে কিনা আমরা দেখতে চাই, ডি আসলে হেক্সায় কনভার্ট হচ্ছে। সো এই যে ডি আসছে, দ্যাটস মিন হেক্সায় কনভার্ট হইছে, তাহলে পার্সেন্ট এক্স হেক্সা। আচ্ছা, এখন হলো একটা জেনারেল নলেজের কোশ্চেন, দেখি পারো কিনা। বলো দেখি কি হবে আউটপুট। এ আসবে, ক্যাপিটাল এ না স্মল এ? ক্যাপিটাল এ। এ লেখাটাই আসবে, রাইট? হ্যাঁ, 65 এর এগেইনস্টে ক্যারেক্টারটা। সো 65 নাম্বার ক্যারেক্টার হলো কি? ক্যাপিটাল এ, এই যে ক্যাপিটাল এ। সো এরকম এমসিকিউ আসতে পারে, তো এগুলো একটু মনে রাখবা। সো আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনে। গ নম্বর কোয়েশ্চেনটা বলছে উদ্দীপকের ধারাটি তৈরির প্রোগ্রামের প্রবাহ চিত্র ফ্লোচার্ট আঁকা যাবে। ঘ নাম্বার কোয়েশ্চেন বলছে ইফ গো টু ব্যবহার করে উদ্দীপকের মতো আউটপুট পাওয়ার জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো। ইফ গো টু দিয়ে পারা যাবে সি প্রোগ্রাম। 36 নম্বর কোয়েশ্চেন, এটাও আমরা সলভ করছি, মায়ের বয়স পুত্রের বয়সের একটা করছিলাম আমরা। তো এটা ক নাম্বার বলছে ডেটা এনক্রিপশন লাগবে না, চ্যাপ্টার 6 এর কোয়েশ্চেন। খ লাগবে না, ডাইনামিক ওয়েব পেজে ডাটাবেস ব্যবহৃত হয় কেন? আচ্ছা, এটা চ্যাপ্টার 4 এর কোয়েশ্চেন এটা। গ নাম্বার মাতার ও পিতার বয়স পারা যাবে, এটা বাদ। 37 নম্বর কোয়েশ্চেনে চলে আসো। রহিম ও করিম প্রোগ্রামার, দুজনের প্রোগ্রাম তৈরির পদ্ধতি দুই ধরনের। রহিমের প্রোগ্রাম ভুল সংশোধন করে সম্পূর্ণ প্রোগ্রাম কি করছে? সম্পূর্ণ প্রোগ্রাম কি করতেছে? সম্পূর্ণ প্রোগ্রাম করার পর, আর করিমের প্রোগ্রাম ভুল সংশোধন করে প্রতিটি লাইন পৃথকভাবে। পুরাটার ভুল একবারে শো করে কে? কম্পাইলার। আর লাইন বাই লাইন কাজ করে ইন্টারপ্রেটার। আচ্ছা, বোঝা গেছে। অপরদিকে কাব্য প্রোগ্রাম লেখার জন্য ইংরেজি শব্দ ব্যবহার করে। তাহলে ইংরেজি শব্দ ব্যবহার করে প্রোগ্রাম লেখা মানে কি? স্বাভাবিক ভাষা, পঞ্চম প্রজন্মের ভাষা ব্যবহার করে সে। প্রোগ্রামের ভাষা কি? প্রোগ্রামের ভাষা বইতে দেখে নিবা ডেফিনেশন। নরমালি প্রোগ্রাম লেখার জন্য যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সেটাই হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। শব্দ ছাড়া শুধুমাত্র সংখ্যার মাধ্যমে ভাষা প্রকাশ করা সম্ভব, মেশিন ভাষা। উদ্দীপকে কাব্যের প্রোগ্রাম লেখার ভাষা কোন ধরনের? পঞ্চম প্রজন্মের ভাষা ব্যাখ্যা করতে হবে। ঘ নাম্বার উদ্দীপকে রহিম ও করিমের প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে কোনটি দ্রুতগতি সম্পন্ন? বিশ্লেষণপূর্বক মতামত দাও। ইন্টারপ্রেটার দ্রুতগতি সম্পন্ন, বইয়ে লেখাই আছে। তারপরে পার্থক্য দুটার আলোচনা করতে হবে। প্রথমে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে লিখবা, তারপর অনুবাদক প্রোগ্রাম কাকে বলে লিখবা, কয় প্রকার লিখবা, কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য লিখবা, তারপরে যায় সামারি টান দেবা। কারণ 4 মার্ক তো, কিছু একটা লিখে তো পৃষ্ঠা তো পড়তে হবে আমাদের। 38 নম্বর কোয়েশ্চেনে আসো। যশোর বোর্ড 17, চলক কি? পারা যাবে, যে রাশির মান পরিবর্তনশীল। অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষা চেয়ে উন্নতর কেন? পার্থক্য পড়তে হবে, তাহলে অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষা বলছিলাম পার্থক্য পড়ার কথা। উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, এটার অ্যালগরিদম লিখতে বলছে। দেন ঘ নাম্বারও পারা যাবে। উদ্দীপকের ধারাটির 30টি পদের যোগফল, আমরা এটা ম্যাথ করছিলাম মনে হয় 10টি পদের যোগফল করছিলাম, তাহলে সেম এখানে 30টি পদ। সো এটা প্র্যাকটিস করে নিবা বাসায় নিজেরা, তারপরে সমস্যা হলে জানায়ও। 39 নম্বর ক্রিয়েটিভ, এটা আবার কি? 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়, এটাও। কম্পাইলার কি? পারা যাবে। সি প্রোগ্রামে মেইন ফাংশনের গুরুত্ব বলছিলাম, মেইন ফাংশনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, 2 মার্কসের জন্য কোশ্চেন আসে। তো এই যে আসছে। উদ্দীপকের সমস্যাটির প্রবাহ চিত্র, 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট রাখতে হবে। ঘ নাম্বার কোয়েশ্চেন, 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য উদ্দীপকের কোনো পরিবর্তন আবশ্যক কি? বিশ্লেষণ করো। হ্যাঁ, দরকার আছে তো, এখানে 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় করছে, আর ঘ নাম্বারে করতে বলছে কি? 3টি সংখ্যার গড় নির্ণয়। তাহলে এখানে কম্প্যারিজন গুলো হবে না, ডিরেক্টলি 3টা সংখ্যাকে যোগ করে 3 দ্বারা ডিভাইড করলে গড় নির্ণয়টা হয়ে যাবে। সেই কথাগুলো একটু ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যা লেখার পরে তুমি চাইলে 2টার অ্যালগরিদম লিখে বা 2টার ফ্লোচার্ট লিখে দেখাই দিলা কি পরিবর্তন দরকার।
40 নাম্বার ক্রিয়েটিভ। এই নাফিসা, তোমার নামে ক্রিয়েটিভ আসছে। নাফিসা ম্যাডাম কি করছে আইসিটি ক্লাসে? আচ্ছা নাফিসা আসে নাই আজকে। তোমার নাম জানি কি? নাজিফা, আচ্ছা সরি। দেন হলো নাফিসা ম্যাডাম কি করছে আইসিটি ক্লাসে প্রোগ্রামের ভাষা নিয়ে আলোচনা করছিলেন। তিনি বললেন অনেক আগে 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম লেখা হতো, বর্তমানে সি প্রোগ্রামিং ভাষাটি খুব জনপ্রিয়। সি কে বলা হয় কিন্তু মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা বলছিলাম তোমাদেরকে আমি। আচ্ছা দেন হলো প্রোগ্রাম, বর্তমানে সি প্রোগ্রামিং ভাষা খুবই জনপ্রিয়। তিনি সি ভাষার উপর বিশদ ক্লাস নিয়ে ছাত্রছাত্রীদের 6 এবং 12 সংখ্যা দুটির লসাগু নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখতে বললেন। 4GL কি? 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং ভাষায় ফাংশনে হেডার ফাইল বলতে কি বোঝায়? ওই যে #str.h math.h এগুলাকে বোঝায়, ব্যাখ্যা লিখতে হবে। দেন উদ্দীপকে উল্লেখিত প্রথম ভাষাটি সম্পর্কে বিস্তারিত লিখো। প্রথম ভাষা মানে কি? 0 এবং 1 ব্যবহার করে যে ভাষা, মেশিন ভাষা সম্পর্কে লিখতে হবে। মেশিন ভাষা বিস্তারিত কি লিখবা? সুবিধা লিখবা, অসুবিধা লিখবা, মেশিন ভাষা কাকে বলে লিখবা, কোন জেনারেশন লিখবা, সালটা উল্লেখ করবা, ব্যাখ্যা লিখবা আর কি। ঘ নম্বর বলছে উদ্দীপকে বর্ণিত প্রোগ্রামটির সি ভাষায় কোড লিখো। তাহলে লসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে বলছে। 41 নম্বর ক্রিয়েটিভ, এখানে একটা সিরিজ দেয়া আছে। অনুবাদক প্রোগ্রাম কি? চলকের নামকরণের সময় কিছু নিয়ম মানতে হয়, পারা যাবে। উদ্দীপকে ব্যবহৃত সিরিজটি ফ্লো চার্ট, পারা যাবে। ফর এবং ডু হোয়াইল লুপের মধ্যে সি প্রোগ্রামের উদ্দীপকে ব্যবহৃত সিরিজটির ফর ও ডু হোয়াইল লুপের মাধ্যমে সি ভাষায় প্রোগ্রাম দুটির মধ্যে তুলনা করো। মানে দুইটা সি প্রোগ্রাম লিখতে হবে, একটা ফর দিয়ে একটা ডু হোয়াইল দিয়ে। তারপর এটা আলোচনা করতে হবে, কোনো আলোচনা নেই, দুইটারই আউটপুট সেম আসবে। কিন্তু একটা ঝামেলা ছিল, তোমাদেরকে পড়ানো হয় নাই, সেটা হলো ডু হোয়াইল লুপের লিমিটেশন। ডু হোয়াইল লুপের একটা ঝামেলা আছে। কি ঝামেলা? আমি এই টপিকটা একটু আলোচনা করে দিই আজকে। তো একটা প্রোগ্রাম এখানে তোমাদের না লিখলেও চলবে, জিনিসটা আগে কনসেপ্ট বুঝো তাইলেই হবে। এটা থিওরি কোশ্চেনের জন্য আসতে পারে। এই লুপটা কয়বার চলবে? এই লুপ কয়বার কাজ করবে বলো দেখি। i equal to 5, 5 কি 1 এর চাইতে ছোট? কন্ডিশন ফলস, তাহলে প্রথমবারই ফলস, দ্যাটস মিন একবারও কাজ করবে না। তাহলে আমরা কম্পাইল করে দেখি, একবারও প্রিন্ট হওয়ার কথা না। তো রান দেই। হ্যালো লেখাটা একবারও প্রিন্ট না হওয়ার কথা। আচ্ছা এখানে স্ক্রিন রেকর্ড করতেছি তাই একটু সময় লাগতেছে লোড হতে। আচ্ছা এই যে একবারও আসে নাই হ্যালো। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাজাম্পশন। তো এটাকে পুরাটাকে আমরা কপি করে নিলাম, আরেকটা ট্যাবে যাই, নিয়ে আসলাম। ফর লুপকে আমরা হোয়াইল লুপে কনভার্ট করব। হোয়াইল লুপে কনভার্ট করতে গেলে কি করতে হবে? আগে কি আসবে? ইনিশিয়ালাইজেশন। তো এই যে ইনিশিয়ালাইজেশন, এখান থেকে কাট, এখান থেকে সরায় নিয়ে আমরা প্রথমে ইনিশিয়ালাইজেশন বসায় দিলাম। তারপরে কি বসবে? হোয়াইল। হোয়াইল দিয়ে কন্ডিশন, তারপরে এটার ভিতরে চলে আসবে কি? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এটাই তো ছিল নিয়ম হোয়াইল লুপের। হোয়াইল লুপে কনভার্ট করলাম না সেম জিনিসটাকে, ফরটাকে। সো এবার কম্পাইল করে আমরা যদি রান করি তাও তো সেম আসার কথা, মানে একবারও আসবে না। তো আমরা রান করে দেখি কি আসতেছে। একবারও আসে নাই। এই যে হ্যালো লেখাটা একবারও প্রিন্ট হয় নাই। তাহলে আরেকবার দেখবো আমরা। আরেকটা ওপেন করলাম, এখানেও আমরা হোয়াইল লুপটাকে নিয়ে আসলাম, এটাকে আমরা ডু হোয়াইলে কনভার্ট করব। ডু হোয়াইলের ক্ষেত্রে আমরা জানি কি, যে আগে ইনিশিয়ালাইজেশন, পরে কি বসে? ডু। ডু দিয়ে যে কাজটা করতে হবে সেটা, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এরপরে লিখতে হয় কি? কন্ডিশন। কন্ডিশন দিয়ে সেমিকোলন। তো এটা হয়ে গেল ডু হোয়াইলে কনভার্ট। সো এবার আমরা এটাকে আবার কম্পাইল করলাম, কম্পাইল করে রান দিলাম। একবার হ্যালো লেখা প্রিন্ট হয়ে গেছে, যদিও কন্ডিশন সেম, ইনিশিয়ালাইজেশন সেম, সবকিছু সেম আছে। তাহলে ডিফারেন্সটা কি? পার্থক্যটা কই? পার্থক্যটা হলো একমাত্র ডু হোয়াইল লুপ। এ হলো যে আমরা একটা কথা শুনি না, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সে হলো করার পরে ভাবে। এই যে i equal to 5, ডু কি করতে হবে? প্রিন্ট করতে হবে। আগে প্রিন্ট করে ফেলছে, i এর ভ্যালু বাড়ায় ফেলছে, পরে এসে দেখতেছে কন্ডিশন তো ফলস।
কিন্তু বাকিগুলা আগে কি করতেছে, আই এর ভ্যালু 5, 5 এর জন্য আগে কন্ডিশন চেক করতেছে যে আচ্ছা কন্ডিশন ট্রু কিনা, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ভিতরে আসতেছে, নাহলে বাইরে চলে যাচ্ছে। একই রকম ভাবে ফর এর ক্ষেত্রেও যে আগে কি করতেছে, আই ইকুয়াল টু 5 এর জন্য কন্ডিশন চেক করতেছে, ট্রু হলে ভিতরে আসতেছে, নাহলে বাইরে চলে যাইতেছে। কিন্তু ডু হইলে আগে কাজটা একবার করে ফেলে। সো এটা হলো ডু হইলে লিমিটেশন। সো অনেক সময় 4 মার্কসের জন্য কোয়েশ্চেন আসে যে হোয়াইল লুপের, সরি, ডু হোয়াইল লুপের তুলনায় হোয়াইল লুপ বা ফর ফর লুপ কেন অধিক সুবিধাজনক, ব্যাখ্যা করো। তাহলে কেন সুবিধাজনক বোঝা গেছে, তো এটা ভুল আনসার দেখায়, তাই এটাই এটার অসুবিধা। তাই হোক পারা যাবে, ঠিক আছে। তাহলে আমাদের পড়া আজকে এইটুক পর্যন্তই।